হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমরা আলোচনা করব কমিউনিকেশানের প্রাথমিক কিছু পার্ট নিয়ে। সেখানে আমরা জানব কনসেপ্ট অফ কমিউনিকেশান, ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশান, সেই সঙ্গে স্টেপস অর প্রসেস অফ কমিউনিকেশান। আপনারা যারা এনটিএ নেট এবং ডাব্লিউবি সেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। আমি সুদীপ্ত কুমার দাস আপনাদের প্রত্যেককে ব্রেইনি রুটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো চলুন আজকের আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। তো দেখুন, লেখা রয়েছে কনসেপ্ট অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের ধারণা। কমিউনিকেশনের বাংলা প্রতিশব্দ কি? যোগাযোগ। যোগাযোগ বলতে বোঝায় দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া, বা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কিছু ইনফরমেশান, কিছু মেসেজ, এগুলো যখন শেয়ার হবে একে অপরের সঙ্গে, সেটাই যোগাযোগ। তো কি লেখা রয়েছে আমরা একটু দেখি। দ্য টার্ম কমিউনিকেশান হ্যাজ বিন ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার অর কমিউনিস। এই যে কমিউনিকেশান শব্দটা দুটো শব্দ থেকে এসেছে, সেই দুটো শব্দ ল্যাটিন ওয়ার্ড, হ্যাঁ, যার একটা হচ্ছে কমিউনিকেয়ার আর একটা হচ্ছে কমিউনিস, হুইচ মিনস টু মেক কমন অর টু শেয়ার। এই যে কমিউনিকেয়ার অর কমিউনিস, এটার মানে কি দাঁড়ালো? টু মেক কমন। এই টু মেক কমন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন। কিসের? এই কমিউনিকেশনের। ব্যাপারটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। তো যখন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে এই ইনফরমেশান বা মেসেজের এক্সচেঞ্জ হয় বা আদান প্রদান হয়, সেখানে দুজন কিন্তু উপস্থিত থাকে। কে? মূলত একজন থাকে সেন্ডার আর একজন রিসিভার। সেন্ডারের কাজ কি? সেন্ডার হচ্ছে মেসেজ বা ইনফরমেশান শেয়ার করবেন। কার উদ্দেশ্যে? রিসিভারের উদ্দেশ্যে, যাকে প্রেরক যাকে গ্রাহক বলা হয়। তো একজনকে সেন্ডার, যাকে বলা হয় প্রেরক, আরেকজন হচ্ছে রিসিভার বা গ্রাহক। তো সেন্ডার যখন রিসিভারের উদ্দেশ্যে কোনো মেসেজ বা ইনফরমেশান শেয়ার করছেন, তখন কোনো না কোনো মিনিং বা অর্থকে তো প্রকাশ করার চেষ্টা করছেন, তাই না? বা কোনো ফিলিংসও প্রকাশ করার তাকে চেষ্টা করছেন। হতে পারে সেন্ডার এমন একটা মেসেজ রিসিভারের উদ্দেশ্যে পাঠালো, বা তার কোনো একজন পরিচিত একজনের কাছে পাঠালো, সেখানে তার দুঃখের কথা শেয়ার করতে চাইছে, বা তার স্যাডনেস, এই সিচুয়েশনটার কথা প্রকাশ করতে চাইছে। তো রিসিভার সেটা পাওয়া মাত্রই বুঝতে পারলো যে সেন্ডার আমাকে যে মেসেজটা পাঠিয়েছে, সেখানে তার স্যাডনেস বা দুঃখজনক একটা পরিস্থিতির কথা আমাকে বোঝাতে চাইছে বা আমাকে শেয়ার করতে চাইছে। তাহলে দেখুন, এখানে সেন্ডারও কিন্তু সেই দুঃখজনক পরিস্থিতির একটা মেসেজ রিসিভারের উদ্দেশ্যে পাঠালো, এবং রিসিভারও সেই ইমোশনটা বুঝতে পারলো। তাহলে ওই মেসেজটার যে মিনিং বা ইমোশন দুজনের কাছে কিন্তু একইভাবে ধরা পড়লো। এটাই হচ্ছে কমননেস। আর যতক্ষণ পর্যন্ত কমিউনিকেশানের মধ্যে সেন্ডার এবং রিসিভারের মধ্যে এই কমননেসটা আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এফেক্টিভ কমিউনিকেশান এস্টাবলিশড হবে না। তখনই একটা কমিউনিকেশান এফেক্টিভভাবে এস্টাবলিশড হবে যখন সেন্ডার যে মিনিং নিয়ে, যে ইমোশান নিয়ে মেসেজটা পাঠাচ্ছে, রিসিভারও সেই মিনিং ইমোশান নিয়ে মেসেজটা অ্যাকসেপ্ট করতে পারছে। যখন পারবে তখন কিন্তু কমিউনিকেশানটার এফেক্টিভনেস এস্টাবলিশড হবে, বা এফেক্টিভ যে কমিউনিকেশন হয়েছে সেটা বোঝা যাবে। আর যখন দুজনের মিনিংয়ের মধ্যে কমননেস এস্টাবলিশড হবে না, সেন্ডার বোঝাতে চাইছে তার দুঃখজনক পরিস্থিতির কথা, রিসিভার সেটাকে হাস্যকরভাবে অ্যাকসেপ্ট করছে। সে ভাবছে হয়তো তার কোনো একটা ফান মুহূর্ত আমার কাছে শেয়ার করছে। তাহলে দেখুন, দুজনের কাছে কিন্তু দুটো মিনিং এখানে এস্টাবলিশড হলো, কমন মিনিং কিন্তু এস্টাবলিশড হলো না। এখানেই কিন্তু কমিউনিকেশানের এফেক্টিভনেসটা লো হয়ে গেল, লেস হয়ে গেল। আর তখনই কমিউনিকেশানটা এফেক্টিভ হবে যখন সেন্ডার যে মিনিংয়ে ইনফরমেশান বা মেসেজটা শেয়ার করছে, রিসিভারও সেই মিনিং বা ইমোশান নিয়ে মেসেজটাকে অ্যাকসেপ্ট করবে। তখনই কিন্তু কমিউনিকেশানটা এফেক্টিভ হবে। নেক্সট কি বলছে? ইট ইজ এ প্রসেস ইন হুইচ
এক্সচেঞ্জ অফ থটস, ইনফরমেশন, মেসেজ, ইটিসি। এটা সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার দ্বারা কি করা হয়, এক্সচেঞ্জ করা হয়, আদান প্রদান করা হয় কিসের, থটস, কোনো ইমোশন, কোনো ফিলিংস, কোনো মেসেজ, কোনো ইনফরমেশন। কিভাবে, বাই দ্য ওয়ে অফ স্পিচ। স্পিচ মানে মৌখিকভাবে, দেখুন লেখাই রয়েছে ওরালি, ওরালিও হতে পারে। এখন আমি আপনাদের সামনে কি করছি, এখানে যে ইনফরমেশনগুলো লেখা রয়েছে সেটা কিন্তু ওরালি বা মৌখিকভাবে ডেসক্রাইব করার চেষ্টা করছি। তো এটাই হচ্ছে স্পিচ। রাইটিংয়ের দরুনও কিন্তু আমরা ইনফরমেশান বা মেসেজ এগুলো কিন্তু শেয়ার করতে পারি। এই বোর্ডেই দেখুন না, যেটুকু ইনফরমেশান রয়েছে সেগুলো কিন্তু লিখিত আকারে রয়েছে, এটাই হচ্ছে রাইটিং। অর সিগনালের দ্বারাও কিন্তু ইনফরমেশান বা মেসেজকে শেয়ার করা যায়। সেটা কেমন, আমরা যখন রাস্তায় চলাচল করি বা পারাপার হই, যখনই আমরা রেড সাইন দেখতে পাই না, তখনই কিন্তু আমরা দাঁড়িয়ে যাই। আমাদের কিন্তু ওখানে কেউ বলে দেয় না যে আপনি দাঁড়িয়ে যান, আমরা ওই রেড সাইনটা দেখেই কি করছি, দাঁড়িয়ে যাচ্ছি। তাহলে ওই আলোটাই কিন্তু ইনডাইরেক্টলি আমাদের কাছে একটা ইনফরমেশন বা মেসেজ বা বার্তা পাঠিয়ে দিল যে এখন আপনাদের স্টপ হতে হবে, তৎক্ষণাৎ আমরা দাঁড়িয়ে যাই। এবং এখানে একটা জিনিস লেখা রয়েছে দেখুন, সিগন্যালের পাশে নন ভার্বাল কমিউনিকেশান। তো যখন আমরা টাইপস অফ কমিউনিকেশান পড়বো, সেখানে আমরা দেখতে পাবো ভার্বাল কমিউনিকেশান রয়েছে, নন ভার্বাল কমিউনিকেশান রয়েছে। পার্টিকুলার এই যে সিগন্যাল, এই যে ওয়েটা, এটাকে কি বলা হচ্ছে, নন ভার্বাল কমিউনিকেশান। কেন, যারা ডিসক্রাইব অলরেডি আমি করলাম, যে সিগন্যালটা কিন্তু আমাদের কাছে ওরালি বা ভার্বালি কিছু বললো না, জাস্ট ওই আলোটা আমরা দেখলাম, দাঁড়িয়ে গেলাম। এই জন্য সিগন্যালটা কিন্তু নন ভার্বাল কমিউনিকেশান। আমরা টাইপসে আরও ডিটেলসে বোঝার চেষ্টা করব যে নন ভার্বাল কমিউনিকেশান কি। ফ্রম দ্য সেন্ডার টু রিসিভার। তো এই যে কমিউনিকেশান, এটা এমন একটা প্রক্রিয়া যার দ্বারা কি হচ্ছে, সেন্ডার থেকে রিসিভারের উদ্দেশ্যে বা রিসিভারের কাছে কোনো থট, কোনো ইনফরমেশান বা কোনো মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে বাই দ্য ওয়ে অফ স্পিচ, রাইটিং অর সিগন্যাল। অর্থাৎ মৌখিকভাবে বা লিখিতভাবে বা সিগন্যালের দ্বারা যখন সেন্ডার থেকে রিসিভারের উদ্দেশ্যে কোনো ইনফরমেশান, কোনো থটস বা কোনো ফিলিংস এক্সচেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে কমিউনিকেশান। আশা করি আপনারা কনসেপ্টটা বুঝতে পারলেন। এবার আমরা যেটা জানবো, ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশান। তো আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি যদি একটু দেখেন, সেখানে কিন্তু দেখতে পাবেন এই ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো আমরা প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালোভাবে বুঝবো এবং আমি যতটা সম্ভব পারা যায় আমি আপনাদের সামনে এক্সপ্লেন করছি। তো ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্সটা রয়েছে সেটা কি বলছে, টু ওয়ে প্রসেস। কমিউনিকেশান দ্বিমুখী প্রক্রিয়া। কেন, কারণ মিনিমাম দুটো কম্পোনেন্ট তো এখানে থাকতেই হবে, একজনকে সেন্ডার আর একজন রিসিভার। সেন্ডার কি করবে, রিসিভারের উদ্দেশ্যে কিন্তু কোনো মেসেজ বা কোনো বার্তা বা কোনো ইনফরমেশান পাঠাবে। রিসিভার যদি না থাকে তাহলে কিভাবে কমিউনিকেশানটা এস্টাবলিশ হবে বলুন, কখনোই হবে না। তাহলে দুটো কম্পোনেন্ট বা উপাদানের কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, তবেই কমিউনিকেশানটা এস্টাবলিশড হবে। এই জন্য বলছে যে কমিউনিকেশান হচ্ছে টু ওয়ে প্রসেস। নেক্সট কি, নলেজ অফ বেস ল্যাঙ্গুয়েজ। তো এই জায়গাটা একটু আপনারা বুঝুন। নলেজ অফ বেস ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় যখন সেন্ডার রিসিভারের উদ্দেশ্যে মেসেজ পাঠান, তো তিনি কোনো না কোনো ল্যাঙ্গুয়েজে তো পাঠাবেন, হতে পারে হিন্দি মিডিয়াম, হতে পারে ইংলিশ মিডিয়াম, হতে পারে বেঙ্গলি মিডিয়াম, বা আরও তো ল্যাঙ্গুয়েজ রয়েছে পৃথিবীতে। তো কোনো একজন রিসিভার হয়তো হিন্দি ছাড়া সে বোঝে না, বাট সেন্ডার কি করলো, ইংলিশে মেসেজটাকে শেয়ার করলো বা বাংলায় শেয়ার করলো। তাহলে রিসিভার কি বুঝতে পারবে, কারণ সে তো হিন্দি ছাড়া কিছুই বোঝে না। তখনই বুঝতে পারবে যদি হিন্দিতে মেসেজটা পাঠানো হতো। এই জন্য বলছে যে যিনি সেন্ডার তার বেস নলেজ সম্পর্কে নলেজ থাকতে হবে, কার, রিসিভারের। রিসিভার যে ল্যাঙ্গুয়েজই মেসেজটা বুঝতে পারবে বা অ্যাকসেপ্ট করতে পারবে, সেই নলেজ সম্পর্কে সেই যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিন্তু একটা নলেজ থাকতে হবে। এই জন্য বলছি যে নলেজ অফ বেস ল্যাঙ্গুয়েজ, রিসিভারের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নলেজ থাকতে হবে কার, সেন্ডারের। তবেই কিন্তু কমিউনিকেশানটা অনেকটা এফেক্টিভ হবে।
নেক্সট কি বলছে, এক্সচেঞ্জ অফ আইডিয়াস। আমরা কনসেপ্টেও জেনেছি যে কমিউনিকেশন এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো আইডিয়া বা কোনো থটস বা কোনো ইনফরমেশন কি হয়, এক্সচেঞ্জ হয়। কাদের মধ্যে, সেন্ডার টু রিসিভার। আর কি বলছে, ইট ইজ আ কন্টিনিউয়াস অর এন্ডলেস প্রসেস। 2017 সালে কিন্তু এই স্টেটমেন্টটা থেকে একটা প্রশ্ন এসেছিল যে কমিউনিকেশন কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, ধারাবাহিকভাবে চলতে থাকে। সেটা কেমন? সেন্ডার রিসিভারের উদ্দেশ্যে মেসেজ পাঠালো, রিসিভারের কি করণীয়, সেই মেসেজটার অর্থ বুঝে কোনো না কোনো ফিডব্যাক তো প্রদান করতেই হবে, প্রোভাইড করতে হবে। না যদি ফিডব্যাক প্রোভাইড করে তাহলে কমিউনিকেশান কিন্তু কখনো এস্টাবলিশড হতে পারে না বা স্টেবিলাইজড হতে পারে না। তো রিসিভার যখন ফিডব্যাক পাঠাবে, আবার রিসিভারের ফিডব্যাকের প্রত্যুত্তরে আবার সেন্ডার কিছু কিন্তু মেসেজ পাঠাবে, আবার রিসিভার তার অর্থটা উপলব্ধি করে আবার কোনো না কোনো ফিডব্যাক প্রোভাইড করবে। এইভাবে কিন্তু কমিউনিকেশানটা চলতে থাকবে। এই জন্য বলছি যে কমিউনিকেশান হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস অথবা এন্ডলেস প্রসেস, যেটা কখনো থেমে থাকে না বা বন্ধ হয়ে যায় না। আর কি বলছে, কমিউনিকেশান ইজ অল পারভেসিভ, লেখা রয়েছে ইউনিভার্সাল। এই যে যোগাযোগ, এটা সার্বজনীন। আমরা সমাজের সবথেকে বুদ্ধিজীবী সম্প্রদায় মানুষ, আমরা মৌখিকভাবে বা লিখিতভাবে একে অপরের সঙ্গে কিন্তু ভাবের আদান প্রদান করতে পারি, তাই না? আবার আপনি যদি পশু পাখিদের কথাও ভাবেন, তারাও কিন্তু ভাবের আদান প্রদান করতে পারেন। তাদের কিচিরমিচির যে আওয়াজ বা ডাক, এগুলোর দ্বারা কিন্তু তারা তাদের কমিউনিটির মধ্যে তাদের মনের ভাবগুলো তারা শেয়ার করে নেন। এই জন্য বলছি যে কমিউনিকেশান ইজ অল পারভেসিভ অর ইউনিভার্সাল। কমিউনিকেশান কিন্তু সার্বজনীন, সব জায়গার এর উপস্থিতি দেখা যায়। হতে পারে তার ওয়েটা আলাদা, যেমন আমরা মানুষরা হতে পারে লিখিতভাবে, হতে পারে মৌখিকভাবে যেমন তথ্যের আদান প্রদান করে থাকি, তেমনি পশু পাখি বা আমরা যদি ওই জগৎটাকে ভাবি বা তাদের জগৎটাকে ভাবি, তারা কিন্তু বিভিন্ন আওয়াজের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে কিন্তু ভাবের আদান প্রদান ঘটাচ্ছি। আমরা প্রত্যেকেই কমিউনিকেশান করছি, বাট আমাদের ওয়েটা কি হচ্ছে, আলাদা হচ্ছে। এই জন্য কমিউনিকেশান হচ্ছে ইউনিভার্সাল। নেক্সট কি বলছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স। কমিউনিকেশান তখনই এস্টাবলিশড হবে বা এফেক্টিভ হবে যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা এস্টাবলিশড হবে। কাদের মধ্যে? সেন্ডার এবং রিসিভার। সেন্ডার যে মিনিং নিয়ে রিসিভারের উদ্দেশ্যে মেসেজটা শেয়ার করলো, রিসিভারকেও কিন্তু সেই মিনিংটা উপলব্ধি করতে হবে। তখনই তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপড হবে। আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপড না হলে কমিউনিকেশান তো কখনোই এস্টাবলিশড হতে পারে না। কমিউনিকেশান কি করবে? ব্রেকডাউন হবে, ব্রেক করবে। এই জন্য বলছে যে কমিউনিকেশানের এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স, যেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ডেভেলপ হওয়া দরকার। নেক্সট কি বলছে, ইট ক্যান বি ফর্মাল অর ইনফর্মাল। ফর্মাল বলতে বোঝায় যেখানে একটা হায়ারার্কি মেনটেন্স করা হয়, বিশেষ করে অফিসিয়াল যে অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে দেখবেন ওখানে কিন্তু কমিউনিকেশানটা ফর্মাল ওয়েতে হয়ে থাকে। আর আমরা বন্ধু বান্ধবরা যখন কমিউনিকেশান করি, তখন কি আমরা কোনো রুলস রেগুলেশন বা ফর্মালিটি মেনটেন্স করি না, কিন্তু আমরা ইনফর্মাল ওয়েতে কেমন আছিস, কি করছিস, খাচ্ছিস, যাচ্ছিস কিনা, এইসবভাবে কিন্তু আমরা ইনফরমেশান শেয়ার করি এবং ওই ইনফরমেশান শেয়ারের দ্বারা আমরা কমিউনিকেট করি, একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করি। ওটা কিন্তু ইনফর্মাল। আবার ফর্মালও হয়, যেখানে কি একটা হায়ারার্কি মেনটেন্স করতে হয়। একদম ওপরের লেভেলে যিনি রয়েছে বা টপ লেভেলে যিনি রয়েছে, যে তাকে আমরা কিভাবে মেসেজটা পাঠাবো, বা তারপরে যিনি রয়েছে তাকে আমরা কিভাবে মেসেজটা পাঠাবো বা কিভাবে পাঠালে উনি অ্যাকসেপ্ট করবেন, অনেক রুলস রেগুলেশন থেকে থাকে। এই জন্য বলছে যে কমিউনিকেশান যেমন ফর্মাল ওয়েতে হয়, তেমন ইনফর্মাল ওয়েতে হয়ে থাকে। ইনফর্মাল ওয়েতে হয়ে থাকা মানে সেখানে কিন্তু কোনো হায়ারার্কি থাকবে না, কোনো রুলস রেগুলেশন থাকবে না। আমরা সেখানে ওপেনলি ফ্রেন্ডলি ম্যানারে কিন্তু একে অপরের সঙ্গে কমিউনিকেশান করতে পারি। নেক্সট কি বলছে, কমিউনিকেশান ইজ নট স্টেবিলাইজড উইথাউট রিসিভার ফিডব্যাক। বলছে কমিউনিকেশান ততক্ষণ পর্যন্ত স্থায়িত্ব পাবে না যতক্ষণ না পর্যন্ত রিসিভার ফিডব্যাক প্রোভাইড করছে। কমিউনিকেশানের স্থায়িত্ব বা
স্থিতিশীলতা বা তার এফেক্টিভনেস দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই রিসিভারের ফিডব্যাকের উপর। হ্যাঁ, রিসিভার যতক্ষণ না পর্যন্ত ফিডব্যাক দেবে ততক্ষণ কিন্তু কমিউনিকেশনটা ভালোভাবে এস্টাবলিশড হবে না। তো সেন্ডার হয়তো একটা মেসেজ শেয়ার করলো কোনো একজন রিসিভারের উদ্দেশ্যে, রিসিভার কোনো ফিডব্যাকই দিল না, তখন সেন্ডার কি ভাববে যে সে কি আদৌ আমার মেসেজটা বুঝতে পারলো না। তারপর কিন্তু সেন্ডার আর মেসেজ করার চেষ্টা করবেন না। তাহলে যখন মেসেজটা আর সেন্ডার করার চেষ্টা করবে না, তাহলে কমিউনিকেশন কোথায় স্টেবিলাইজড হলো না। তাহলে কমিউনিকেশন তখনই স্টেবিলাইজড হবে বা স্থায়িত্ব পাবে যখন রিসিভার ফিডব্যাক প্রোভাইড করবে। নেক্সট কি বলছে, কমিউনিকেশন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্টে কি লেখা রয়েছে দেখুন, থ্রু আদার মিনস অর মিডিয়া অথবা নট ফেস টু ফেস। এখানে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যে ডাইরেক্ট কমিউনিকেশন বলতে কি বোঝায়। ডাইরেক্ট বলতে বোঝায় ফেস টু ফেস কমিউনিকেশন। যখন সামনাসামনি দুজন ব্যক্তির মধ্যে যোগাযোগটা এস্টাবলিশড হবে সেটাই ডাইরেক্ট, যেখানে কোনো মিডিয়া থাকবে না, কোনো মিনস থাকবে না। এখন আমি আপনাদের সামনে যে ইনফরমেশনটা শেয়ার করছি সেই ভিডিওটা আপনারা ইউটিউবের দ্বারা কিন্তু পরে পেয়ে যাবেন, তাই না? তাহলে এখানে একটা মধ্যস্থতা হিসেবে ইন্টারনেটকে আমরা ইউজ করছি, এটা কিন্তু ডাইরেক্ট নয়। ডাইরেক্ট কোনটা? ফেস টু ফেস, মানে যেখানে প্রত্যক্ষভাবে বা সামনাসামনি দুজন উপস্থিত থেকে দুজনের মধ্যে কমিউনিকেশন করবে, সেইটা ডাইরেক্ট। এই জন্য ডাইরেক্ট কমিউনিকেশনকে বলা হয় ফেস টু ফেস কমিউনিকেশন, যেখানে কোনো মিডিয়া বা টেকনোলজির কিন্তু ইউজ হবে না। তো ডাইরেক্টভাবে কমিউনিকেশন হতে পারে, আবার কি বলছি, ইনডাইরেক্ট ওয়েতেও কমিউনিকেশন হতে পারে। ইনডাইরেক্ট ওয়েতে কমিউনিকেশন হবে কিভাবে? থ্রু দ্য আদার্স মিনস অর মিডিয়া, যেখানে আমরা টেকনোলজি ইউজ করব, মিডিয়া ইউজ করব। আমরা মিডিয়া হিসেবে ফোনও ইউজ করি, আমরা ফোনে অনেক সময় কি করি, ভিডিও কল করি আমাদের প্রিয় বন্ধু বা বান্ধবীর সঙ্গে, তাই না? তো সেখানেও কিন্তু আমরা ফেস টু ফেস একে অপরকে দেখতে পাই, বাট ওটা কিন্তু ডাইরেক্ট নয়। ডাইরেক্ট মানে প্রত্যক্ষভাবে সামনাসামনি উপস্থিত থেকে। ইনডাইরেক্ট হচ্ছে যেখানে প্রত্যক্ষভাবে আমরা উপস্থিত থাকছি না। হতে পারে আমরা ভিডিও কলে একে অপরকে দেখতে পাচ্ছি, বাট দুজনের ডিস্টেন্সটা দেখুন, কেউ রয়েছে চেন্নাইতে, কেউ রয়েছে পশ্চিমবঙ্গে। এটা ইনডাইরেক্ট। আর ডাইরেক্ট হচ্ছে যখন কমিউনিকেশনটা প্রত্যক্ষভাবে দুজনের উপস্থিতিতে, মানে সেম প্লেসে সেম টাইমে যখন দুজন উপস্থিত থেকে কমিউনিকেট করছে, সেটা ডাইরেক্ট, যেখানে কোনো মিডিয়া, কোনো টেকনোলজি বা কোনো আদার্স কোনো মাধ্যম ইউজ হচ্ছে না। আর ইনডাইরেক্ট মানে সেখানে কোনো না কোনো মিডিয়া বা টেকনোলজি বা কোনো ওয়ে ইউজ হবে। এই জন্য বলছি যে কমিউনিকেশান ডাইরেক্ট হতে পারে, আবার ইনডাইরেক্টও হতে পারে। এই গেল আমাদের কমিউনিকেশানের ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা জানবো প্রসেস অফ কমিউনিকেশান। তো আমরা যখন কোনো একটা কাজ করি বা করতে যাই, যদি আমরা প্রসেস মেনটেন্স করে করি না, দেখবেন কাজটা খুব ভালোভাবে কিন্তু আমরা সম্পাদন করতে পারি। তো একটা কমিউনিকেশানকেও যদি আমরা এফেক্টিভভাবে এস্টাবলিশড বা ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রেও যদি আমরা একটা প্রসেসকে মেনে চলি বা মেনটেন্স করি, দেখবেন কমিউনিকেশানটা কিন্তু খুব ভালোভাবে হয়ে থাকে। তো সেই প্রসেসটা আমরা বোঝার চেষ্টা করব। প্রসেসটাকে আবার কখনো কম্পোনেন্টসও বলে, আবার স্টেপসও বলে, এবং এটাকে আপনারা সিকোয়েন্স ওয়াইজ কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। বহুতবার কিন্তু এই সিকোয়েন্স থেকে প্রশ্ন এসেছে। তো একদম প্রথম যে কম্পোনেন্টস সেটা হচ্ছে সেন্ডার। সেন্ডারের পরবর্তী যে কম্পোনেন্টসটি রয়েছে সেটা কি? মেসেজ। থার্ড নম্বর কম্পোনেন্টটি হলো এনকোডিং। ফোর্থ হচ্ছে মিডিয়া অর চ্যানেল। ফিফথ রিসিভার। 6 নম্বরে রয়েছে ডিকোডিং, এবং 7 নম্বরে যেটা রয়েছে ফিডব্যাক। এই প্রসেসকে মেনটেন্স করেই কিন্তু কমিউনিকেশনটা হবে। তো আমরা এক এক করে বোঝার চেষ্টা করি যে সেন্ডার কি, মেসেজ কি, এনকোডিং কি, মিডিয়া অর চ্যানেল কি, রিসিভার কি, ডিকোডিং কি, ফিডব্যাক কি। তো প্রথমে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে সেন্ডার। আমরা কনসেপ্টেও জেনেছি যে কমিউনিকেশানে কিন্তু দুটো কম্পোনেন্টের মেনলি উপস্থিত থাকা চাই, যার একটা হচ্ছে সেন্ডার আর একটা হচ্ছে রিসিভার। সেন্ডার কি করেন? মেসেজকে প্রোভাইড করেন। কার উদ্দেশ্যে? রিসিভারের উদ্দেশ্যে। তাহলে আমরা বলতে পারি যে বা যিনি বা যারা মেসেজটা প্রোভাইড করছেন তারাই হচ্ছে সেন্ডার,
এখানে কি লেখা রয়েছে দেখা যাক, হি ইজ দ্য পারসন হু সেন্ড দ্য মেসেজ। তাহলে সেন্ডার হলো সেই ব্যক্তি যে কি করে, মেসেজকে সেন্ড করেন, ইনি হচ্ছে সেন্ডার। এই সেন্ডার হচ্ছে কমিউনিকেশনের একদম ফার্স্ট কম্পোনেন্ট অর স্টেপসও আমরা বলতে পারি। নেক্সট কি, মেসেজ। তো সেন্ডার কি করেন, কোনো না কোনো ইনফরমেশান, মেসেজ বা কোনো ডেটা এগুলোই তো প্রোভাইড করেন, কার উদ্দেশ্যে, রিসিভারের উদ্দেশ্যে। তো সেটার কথাই বলা হচ্ছে এবং এটাই হচ্ছে মেসেজ। কি বলছে, ইট ইজ দ্য কনটেক্সট অফ কমিউনিকেশান। মনে রাখবেন, কমিউনিকেশানের কনটেক্সট বা বেস যদি ধরা হয় সেটা মেসেজ। মেসেজ ছাড়া কিন্তু কমিউনিকেশান হবেই না। সেন্ডার প্রেজেন্ট থাকলো, রিসিভারও প্রেজেন্ট থাকলো, বাট তাদের কাছে কোনো ইনফরমেশনই থাকলো না, তারা কি শেয়ার করবে সেটাই বুঝতে পারছে না, তাহলে কি করে কমিউনিকেশন হবে, তাই না? তাহলে বার্তা বা ইনফরমেশনটা কিন্তু থাকতেই হবে, এটা না থাকলে কমিউনিকেশন কখনো হতেই পারে না। এই জন্য বলা হচ্ছে যে মেসেজ হচ্ছে কমিউনিকেশনের কনটেক্সট দ্যাট দ্য সেন্ডার ওয়ান্টস টু কনভে টু দ্য রিসিভার। যেটা কি করে সেন্ডার কনভে করার চেষ্টা করেন, কার উদ্দেশ্যে, রিসিভারের উদ্দেশ্যে। তো এই গেল কমিউনিকেশনের সেকেন্ড কম্পোনেন্ট অর প্রসেস। থার্ড কি বলছে, এনকোডিং। এনকোডিং কি বলছে, যে দ্য সেন্ডার এনকোডস দ্য মেসেজ। এনকোডস ব্যাপারটা কি জানেন তো, কোনো একটা মেসেজের গোপনীয়তা বজায় করার জন্য বা বজায় রাখার জন্য কিন্তু মেসেজের এনকোডস করা হয়। তবে যখন সেন্ডার মেসেজটাকে এনকোড করবেন তখন কিন্তু লেভেল অফ মানে রিসিভারদের লেভেলটা বুঝতে হবে, যে রিসিভারকে আমি পাঠাচ্ছি তার লেভেলটা কেমন। এমনও তো হতে পারে যে কোনো একটা শিশু বা বাচ্চার উদ্দেশ্যে হয়তো কোনো মেসেজটা পাঠাতে হচ্ছে বা পাঠাতে হবে, তাহলে ওর লেভেল অনুযায়ী কিন্তু মেসেজটাকে এনকোড করতে হবে। আবার কোনো একটা অ্যাডাল্ট পার্সনের উদ্দেশ্যে যদি মেসেজ পাঠানো হয় তাহলে তার যে লেভেল, হ্যাঁ, সেই লেভেল অনুযায়ী কিন্তু মেসেজের এনকোড করাটা দরকার। কারণ একটা বাচ্চা ছেলের যে বোধগম্যতা আর একটা অ্যাডাল্ট পার্সনের যে বোধগম্যতা, কখনোই দুজনের বোধগম্যতা সমান হতে পারে না। বাচ্চা বা যে ব্যক্তিটা শিশু, তার বোধগম্যতা কিন্তু অনেক কম, স্বাভাবিকভাবে তার বোঝার ক্ষমতা অনুযায়ী মেসেজের এনকোডস করাটা দরকার। তো মেসেজের এনকোডসটা কি ব্যাপারটা দেখবেন, অনেক সময় কোনো একটা হয়তো নাম, মনে করুন এটা হচ্ছে আলফাবেটের একদম ফার্স্ট লেটার, তো এটাকে আমরা 1 দ্বারাও তো প্রকাশ করতে পারি, তাই না? তো যিনি সেন্ডার তিনি এই যে মেসেজটা, এর গোপনীয়তা বজায় রাখার জন্য রিসিভারকে 1 লিখে পাঠালো, এটাই হচ্ছে এনকোড অফ দ্য মেসেজ। তো কি লেখা রয়েছে, দ্য সেন্ডার এনকোডস দ্য মেসেজ ইনটু এ সিরিজ অফ ওয়ার্ড, সিম্বল অর পিকচার। তো সেন্ডার কি করে মেসেজটাকে এনকোড করবে, কিসের দ্বারা, কোনো ওয়ার্ড দ্বারা হতে পারে, কোনো সিম্বল দ্বারা হতে পারে, কোনো পিকচার দ্বারাও হতে পারে। আমরা যখন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে একে অপরের সঙ্গে মেসেজ করি, দেখবেন অনেক সময় আমরা মানে যখন আমরা হাসি, সেই হাসির পরিবর্তে আমরা একটা ইমোজি দিয়ে দিই না, তো সেই ইমোজির দ্বারা কি বোঝাচ্ছে, যে সে হাসি এই ফিলিংস নিয়ে রয়েছে, ওটাই এক প্রকার কিন্তু একটা এনকোডস। নেক্সট কি রয়েছে, মিডিয়া অর চ্যানেল। রিসিভার সেন্ডার, তার কাজ কি, তার কাজ হচ্ছে মেসেজটাকে সেন্ড করা। তিনি কি সেন্ড করবেন, মেসেজ, এটা গেল সেকেন্ড কম্পোনেন্ট। থার্ড কম্পোনেন্ট কি, এনকোড। তিনি মেসেজটাকে এনকোড করবেন। এনকোড কিভাবে করবেন, কোনো ওয়ার্ড হতে পারে, কোনো সিম্বল হতে পারে, কোনো পিকচার হতে পারে। তবে সেন্ডারকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, তিনি রিসিভারের তিনি যে রিসিভারের উদ্দেশ্যে মেসেজটা পাঠাচ্ছেন বা যে রিসিভারের উদ্দেশ্যে মেসেজটাকে এনকোড করবেন তার লেভেলটা কেমন, তার লেভেল অনুযায়ী কিন্তু এনকোড করতে হবে। আমি একটা বাচ্চা ছেলেকে মেসেজ পাঠাচ্ছি, এনকোড করলাম অ্যাডাল্টরা যেটা বুঝতে পারে সেই অনুযায়ী, তাহলে বাচ্চা ছেলের পক্ষে সেটা কি বোঝাটা কি সহজ হবে, কখনোই হতে পারে না। এই জন্য যখন সেন্ডার মেসেজের এনকোড করবেন তখন কিন্তু রিসিভারদের লেভেলটাকে মাথায় রাখতে হবে। এই জন্য এনকোডটা কিন্তু সেন্ডার রিলেটেড পার্ট, এটা একটু খেয়াল রাখবেন যে এনকোড কাজটা কে করবে, এটা কিন্তু সেন্ডার করবে। এই জন্য বলা হচ্ছে এনকোড সেন্ডার রিলেটেড অ্যাক্টিভিটি অর ওয়ার্ক। নেক্সট কি, মিডিয়া অর চ্যানেল।
সেন্ডারকে কোনো না কোনো মাধ্যম বা চ্যানেলের দরুন তো মেসেজটা পাঠাতে হবে। যখন আমরা বন্ধু বান্ধবের সঙ্গে তথ্য আদান প্রদান করি, আমরা প্রাচীনকালে সেই চিঠি লিখতাম খাতা পেনে। এখন কি হচ্ছে, সেই চিঠি লেখার যুগটা কিন্তু চলে গেছে প্রায়। এখন আমরা কি করছি, আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, হ্যাঁ, এর দ্বারা কিন্তু মেসেজটাকে পাঠিয়ে দিচ্ছি। এটাই চ্যানেল, এটাই মিডিয়া, এটার কথাই বলা হয়েছে, রেফার্স টু সাম মিডিয়া। নেক্সট যে কম্পোনেন্ট অর প্রসেসটা রয়েছে সেটা কি রিসিভার। এটা হচ্ছে 5 নম্বর কম্পোনেন্ট অর প্রসেস। রিসিভার ইজ দ্য পারসন ফর হুইচ দ্য মেসেজ মিন্ট ফর। রিসিভার হলো সেই ব্যক্তি যার উদ্দেশ্যে মেসেজটা প্রোভাইড করা হচ্ছে। আমি এখন আপনাদের সামনে কমিউনিকেশনের একদম প্রাথমিক কিছু কনসেপ্ট শেয়ার করছি। তাহলে আমি কে? আমি এখন কিন্তু সেন্ডার, আর আপনাদের উদ্দেশ্যে প্রোভাইড করছি বা দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা তাহলে কি হয়ে গেলেন? আপনারা কিন্তু রিসিভার। এই জন্য বলছি রিসিভার হলো সেই ব্যক্তি যার উদ্দেশ্যে কোনো বার্তা বা কোনো মেসেজ বা কোনো ইনফরমেশন বা কোনো ডেটা প্রোভাইড করা হয়। নেক্সট কি ডিকোডিং। ডিকোডিং বলতে কি বোঝায়? ডিকোডিং refers to the interpreting the sent message. ডিকোড করবে কিন্তু রিসিভার। ডিকোড বলতে বোঝায় সেন্ডার যে মেসেজটা পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে? এনকোড করে কোনো মিডিয়া বা চ্যানেলের দ্বারা। সেন্ডার মেসেজটার যে এনকোডটা দিয়েছে সেটাকে যখন ইন্টারপ্রেট করে তার অর্থটা বুঝতে পারবে বা উপলব্ধি করতে পারবে, সেটাই হচ্ছে ডিকোডিং। মেসেজটাকে কি করা হয়েছে? এনকোড করা হয়েছে 1 দ্বারা। যেই রিসিভারের কাছে এলো কোনো একটা মিডিয়া বা চ্যানেলের দ্বারা, রিসিভার তখন বুঝে গেল এই 1 মানে এটাই ডিকোড। তাহলে ডিকোড কি বলছে? ডিকোডিং রেফার্স টু ইন্টারপ্রেটিং দ্য সেন্ট মেসেজ। তো রিসিভারের উদ্দেশ্যে যে মেসেজটা সেন্ড করা হলো সেই মেসেজটার অর্থটাকে বোধগম্য করা, অর্থটাকে উপলব্ধি করা, সেটাই হচ্ছে ডিকোডিং। লাস্ট স্টেপস অর কম্পোনেন্ট কি? ফিডব্যাক। ইট রেফার্স টু দ্য রেসপন্স গিভেন বাই দ্য রিসিভার। তো ফিডব্যাকটা কার দ্বারা প্রোভাইড করা হবে? রিসিভারের দ্বারা, আফটার ইন্টারপ্রেটিং মেসেজ। তো রিসিভার মেসেজটার অর্থ বোঝার পর, সেন্ডার কি বলতে চাইছে, তার মেসেজের অর্থ কি, সেটা বোঝার পর তার পরিপ্রেক্ষিতে যে রেসপন্সটা প্রোভাইড করেন সেটাই হচ্ছে ফিডব্যাক। এবং এই ফিডব্যাক কমিউনিকেশনের একদম লাস্ট স্টেপস অর প্রসেস। একটা সময় একটা প্রশ্ন এসেছিল যে কমিউনিকেশনের লাস্ট স্টেপস অর কম্পোনেন্ট কোনটা? অ্যান্সার কিন্তু ফিডব্যাক। আর এনকোড এটা কার সঙ্গে রিলেটেড? এটা কিন্তু সেন্ডারের অ্যাক্টিভিটি। ডিকোড এটা কার সঙ্গে রিলেটেড? এটা কিন্তু রিসিভারের অ্যাক্টিভিটি। এনকোড করবে কিন্তু সেন্ডার আর ডিকোড করবে রিসিভার। আর কমিউনিকেশনের একদম লাস্ট স্টেজ অর কম্পোনেন্ট কোনটা? সেটা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক কখন হবে? আফটার ইন্টারপ্রেটিং দ্য মেসেজ। রিসিভার সেন্ডারের থেকে যে মেসেজটা পেল সেই মেসেজটার অর্থ উপলব্ধি করার পর যে রেসপন্সটা প্রোভাইড করলো কার উদ্দেশ্যে? আবার সেই সেন্ডারের উদ্দেশ্যে প্রোভাইড করবে, সেটাই হচ্ছে ফিডব্যাক। এটাই হচ্ছে কমিউনিকেশনের লাস্ট স্টেপস অর কম্পোনেন্ট। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।